শব্দ গঠন সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীর জন্য জানা অপরিহার্য। আর এই শব্দ গঠন যদি আমরা না জানি তাহলে ভাষায় দক্ষতা অর্জন করা সম্ভব নয়। প্রত্যেক ভাষাতেই শব্দ গঠনের কিছু প্রক্রিয়া রয়েছে, বাংলা ভাষাও তা থেকে ব্যতিক্রম নয়। ভাষা শৈলীর জন্য নতুন নতুন শব্দ গঠন একান্ত আবশ্যক। ভাষার গতিশীলতা আনয়ন এবং ভাষাকে যুগোপযোগী ভাবধারায় রূপায়ণ করতে ভাষাতে নতুন নতুন শব্দ সংযোজন করতে হয়। আর এই শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে সৌন্দর্য তৈরি করা সম্ভব। আমরা বিভিন্ন উপায়ে শব্দ গঠন করতে পারি, অর্থাৎ নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে শব্দ গঠিত হয়। সেসব প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নিত্য নতুন শব্দ মানব মনের বৈচিত্র্য ভাব প্রকাশে সহায়তা করে। আমরা প্রতিনিয়ত আমাদের মনের ভাব প্রকাশ করি। আর এই প্রকাশ করার জন্য বা আমাদের এই প্রকাশকে আরো মাধুর্যমণ্ডিত করে তোলার জন্য মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করার জন্য আমাদের অনেক শব্দ ভাণ্ডারের প্রয়োজন হয়। আর এই প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের প্রয়োজন মতো শব্দকে ভাষায় প্রয়োগ করে থাকি। আর এই প্রয়োগ করতে গিয়েই আমাদেরকে প্রয়োজন হয় নতুন নতুন শব্দ তৈরি করা। তোমরা স্ক্রিনে দেখো, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। আরেকটি বাক্য দেখো, সবাই তো সুখী হতে চায়। আরেকটি বাক্য দেখো, সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধিনু। বাক্য দেখো, টাকার নেশা মনের অসুখ। আমরা এখানে চারটি বাক্য তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রথম বাক্যে দেখো সুখ, এটি একটা শব্দ। এই সুখ থেকে আমরা আরেকটি শব্দ তৈরি করলাম ই প্রত্যয় যোগে, সেটা হলো সুখী। মূল শব্দ সুখ, সুখ থেকে তৈরি করলাম সুখী। তারপরে বাক্যে দেখো করলাম সুখের, এর মানে বিভক্তি যুক্ত করে। তারপরে বাক্যে দেখো অসুখ, যুক্ত করে, উপসর্গ যোগে। তাহলে আমরা উপসর্গ যোগে, বিভক্তি যোগে, প্রত্যয় যোগে আমরা নতুন নতুন শব্দ তৈরি করলাম। একটি শব্দ থেকে, এক সুখ শব্দ থেকেই আমরা সুখী, সুখেরও, অসুখ ইত্যাদি শব্দ তৈরি করলাম। আমাদের প্রয়োজনের এভাবে আমরা নতুন শব্দ তৈরি করি। দেখো, সুখ যোগ ই সুখী, সুখ যোগ এর সুখে, অযোগ সুখ অসুখ, তাও সুখ। সুখ থেকেই করলাম। আমরা প্রকৃতি, প্রত্যয়, সন্ধি, সমাস, বিভক্তি, উপসর্গ এবং কার যোগে, কার বলতে আকার, ইকার, উকার, এই সমস্ত কার যোগে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এই যে শব্দ তৈরি করা, এই শব্দ তৈরি করার নিয়মগুলো আমাদের জানা অপরিহার্য কর্তব্য। আসলে এখানে আমরা আরেকটা কথা বলতে পারি, আমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে শব্দ গঠন অনুসারে কয় প্রকার। শব্দ আমরা গঠন অনুসারে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মৌলিক শব্দ, আরেকটি হলো সাধিত শব্দ। মৌলিক শব্দ বলতে আমরা বুঝি ওই সকল শব্দকে, যে শব্দকে তার শব্দমূল থেকে কোনো ক্রমে আলাদা করা যায় না, পৃথক করা যায় না, ভেঙ্গে আলাদা করা যায় না। যদিও করা যায়,
বা কেউ করে, তাহলে সেটা আর শব্দ থাকে না বা তার কোনো অর্থ থাকে না। আর যে শব্দকে তার মূল শব্দ থেকে পৃথক করা যায়, আলাদা করা যায়, বিচ্ছিন্ন করা যায়, করার পরেও শব্দের অর্থ ঠিক থাকে, তখন তাকে আমরা সাধিত শব্দ বলি। আর এই সাধিত শব্দ দিয়েই সাধারণত আমরা শব্দগুলো গঠন করে থাকি। তাহলে আমরা প্রকৃতি প্রত্যয় যোগে যে সকল শব্দ, এটাকেও আমরা সাধিত শব্দ বলতে পারি। সন্ধি যোগে গঠিত শব্দকেও সাধিত শব্দ বলতে পারি। উপসর্গ যোগে গঠিত শব্দকেও সাধিত শব্দ বলতে পারি। আবার বিভক্তি যোগে গঠিত শব্দকেও সাধিত শব্দ বলতে পারি। তাহলে জিনিসটাও আমাদের মনে রাখা দরকার যে আমরা কিভাবে শব্দগুলো গঠন করতে পারি আর তাকে কি ধরনের শব্দ বলা হয়। তাহলে আমরা যে সকল শব্দ বিভিন্ন উপায়ে তৈরি করি, সকল শব্দকেই এক কথা আমরা বলতে পারি সাধিত শব্দ। এবার দেখো আমরা উপসর্গ যোগে কিভাবে শব্দ গঠন করতে পারি। যেমন একটি মৌলিক শব্দ দান, এই দান থেকে আমরা দেখো অনেক শব্দ, একটা হলো অবদান, অব উপসর্গ, দান হলো শব্দ। তাহলে অব যোগ দান অবদান, অনু যোগ দান অনুদান, আ যোগ দান আদান, প্র যোগ দান প্রদান। তাহলে এক দান শব্দকে নিয়ে এসে তার পূর্বে আমরা বিভিন্ন উপসর্গ বসিয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। এভাবে আমরা উপসর্গ যোগে শব্দ গঠন করতে পারি। দেখো দান, সেখান থেকে আমরা নিয়ে আসলাম অবদান, অনুদান, আদান, প্রদান, আবার আমরা বলতে পারি প্রতিদান, প্রতিযোগ দান। তাহলে উপসর্গের মধ্য দিয়েও আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এরপরে দেখো প্রত্যয় যোগে শব্দ গঠন, আমরা প্রত্যয়ের মধ্য দিয়ে শব্দ গঠন করতে পারি। আসলে শব্দের মূল উৎপত্তি বা শব্দগুলো তৈরি হয় সাধারণত প্রত্যয় দিয়ে। দেখো চল শব্দের সাথে বা ধাতুর সাথে আমরা কি আনলাম, অন্ত প্রত্যয়, চলন্ত। আবার ফুট এর সাথে অন্ত প্রত্যয়, ফুটন্ত। বাংলাদেশ এর সাথে ই প্রত্যয়, বাংলাদেশি। ভারতের সাথে ই প্রত্যয়, ভারতী। এরকম আমরা প্রত্যয় থেকে অনেক শব্দ গঠন করতে পারি। যেমন পাগলামি, পাগল যোগ আমি, পাগলামি। দার্শনিক, দর্শন যোগী। নাগরিক, নগর যোগী। সাহিত্যিক, সাহিত্য যোগী। এরকম আমরা অগণিত শব্দ গঠন করতে পারি প্রত্যয় যোগে। তাহলে প্রত্যয়ের মধ্য দিয়েও বা প্রকৃতি প্রত্যয় দ্বারা আমরা অনেক অনেক শব্দ গঠন করতে পারি। প্রথমে আমরা দেখলাম উপসর্গ যোগে কিভাবে শব্দ গঠিত হয়, এরপরে আমরা দেখলাম প্রত্যয় যোগে কিভাবে শব্দ গঠিত হয়। দেখো সন্ধি যোগে গঠিত শব্দ, দেখো বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। এই যে বিদ্যালয়, এটা কিন্তু সাধিত শব্দ। আমরা এর আগে বললাম যে গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। যে শব্দকে মানে তার মূল শব্দ থেকে পৃথক করা যায়, আলাদা করা যায়, বিচ্ছিন্ন করা যায়, তাকে আমরা বলি সাধিত শব্দ। বিদ্যালয় দেখো তেমনই সাধিত শব্দ, কারণ এই শব্দটা সন্ধি যোগে গঠিত হয়েছে এবং এই শব্দটাকে আলাদা করলে আমরা দুইটা শব্দ পাই, একটা বিদ্যা আর একটা আলয়। তাহলে বিদ্যালয়কে আমরা পৃথক করতে পারি, কিন্তু দান শব্দটাকে কি আমরা পৃথক করতে পারতাম? না, না। কারণ দানকে যদি আমরা পৃথক করি তাহলে একটা হচ্ছে দা, একটা হলো ন, যার কোনো অর্থই হয় না। দান হলো মৌলিক শব্দ, কিন্তু বিদ্যালয়, এই যে অত্যাচার, একান্ন, এগুলো সবগুলো হলো সাধিত শব্দ। যে শব্দ তার শব্দমূলের সাথে প্রকৃতি, প্রত্যয় বা বিভক্তি বা উপসর্গ বা অনুসর্গ বা তোমার সন্ধি বিভিন্ন ভাবে
তৈরি করা হয় বা গঠন করা হয় তাকে আমরা বলি শব্দ গঠন। মূল শব্দের সাথে উপসর্গ, বিভক্তি, প্রত্যয়, সন্ধি, সমাস, এভাবে আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। তারপরে দেখো সমাস যোগে শব্দ গঠন। রাজার বাড়ি, রাজবাড়ি। মহান যে নবী, মহানবী। সাত মাতার সমাহার, সাত মাথা। এখানে রাজবাড়ি এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি আমরা রাজার বাড়ি। তারপরে মহানবী এই শব্দটাকে যদি আমরা পৃথক করি বা বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি মহান একটা শব্দ, নবী একটা শব্দ। তাহলে এগুলো সমাস যোগে গঠিত শব্দ। পরীক্ষায় আসলো মহানবী কি ধরনের শব্দ? সমাস। হ্যাঁ, সমাস যোগে গঠিত শব্দ বা সমাসবদ্ধ শব্দ। এভাবে আমরা পরীক্ষায় উত্তর দিতে পারবো। বিভক্তি যোগে গঠিত শব্দ। দেখো হাত, হাত হলো মৌলিক শব্দ। এর সাথে আমরা যোগ করলাম কি এর বিভক্তি দিয়ে কি হলো হাতে। হাতের সাথে কে বিভক্তি যোগ করলাম? হাতকে। হাতের সাথে এ বিভক্তি যোগ করলাম হাতে। তাহলে এক হাত থেকে আমরা হাতের, হাতকে, হাতে। আবার আমরা যদি হাতের সাথে ইয়ে প্রত্যয় যুক্ত করি তাহলে দেখবো যে আমরা সেখানে পাচ্ছি হাতিয়ে। যে চোর আমার সমস্ত কিছু হাতিয়ে নিয়ে গেছে। তাহলে মূল শব্দ কিন্তু হাত, তার সাথে ইয়ে প্রত্যয় যুক্ত হয়েছে। এখানে আমরা যেহেতু বিভক্তি যোগে শব্দ গঠন দেখাচ্ছি, এখানে এর একটা বিভক্তি, কে একটা বিভক্তি, এ একটা বিভক্তি। তাহলে এই বিভক্তি দিয়ে আমরা হাত শব্দ থেকে আরো তিনটি শব্দ তৈরি করলাম। কেন করলাম? আমাদের প্রয়োজনের কারণে। কারণ আমরা সবসময় তো গেলে হাত 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 দিয়ে ব্যবহার করতে পারবো না। আমরা অনেক সময় বলি এর হাতের জোর আছে। তাহলে হাতের এই শব্দ যদি আমরা তৈরি করতে না পারতাম তাহলে এই বাক্যটা কি আমরা লিখতে পারতাম? লিখতে পারতাম না। বাক্য যদি আমরা এভাবে তৈরি করতে না পারতাম তাহলে আমাদের ভাষাও এত সৌন্দর্যমণ্ডিত হতো না। আমাদের যখন নির্বাচন আসে তখনই আমরা দেখি যে ক্যানভাস হচ্ছে, সবাই বলে যে কি নৌকা মার্কায় ভোট দিন, অথবা ধানের শীষে ভোট দিন, অথবা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অমুক নেতার হাতকে শক্তিশালী করুন। এই যেখানে বলা হচ্ছে হাতকে শক্তিশালী করুন, তাহলে হাতকে এই শব্দ যদি আমরা তৈরি করতে না পারতাম তাহলে এই ধরনের বাক্য আমরা ব্যবহার করতে পারতাম না। অথবা আমরা বলতে পারতাম না তোমার হাতে কি, আমরা খালি বলতাম তোমার হাত কি। যদি হাত দ্বারা যদি আর কোনো শব্দ যদি আমরা তৈরি করতে না পারতাম তাহলে কি বলতাম? তোমার হাত কি। তাহলে ওটার অর্থ কেমন? আর যদি বলি তোমার হাতে, এর অর্থ কেমন হয়? আমরা যদি কারো হাতে যদি কোনো জিনিস দেখি তখন আমরা বলি যে তোমার হাতে কি। তাহলে আমরা কিন্তু আমাদের প্রয়োজনের কারণে আমরা হাত থেকে বিভক্তি যুক্ত করে হাতের সাথে আর একটা শব্দ তৈরি করলাম, একে বলা হচ্ছে হাতে। এভাবে আমরা নতুন নতুন শব্দ। এরপরে দেখো শব্দ দ্বৈতের সাহায্যে শব্দ গঠন, মানে দুটা শব্দকে একসাথে ব্যবহার করে, একই শব্দকে দুইবার ব্যবহার করে আমরা আলাদা আর একটা শব্দ তৈরি করতে পারি। যেমন জ্বর। জ্বর মানে কি? গায়ের তাপমাত্রা অনেক বেড়ে গেছে 100 ডিগ্রির উপরে, তখন আমরা তাকে বলি জ্বর। কিন্তু এই জ্বর শব্দটাকে যদি আমরা দুইবার বলি তখন তার অর্থ কিন্তু আর জ্বর থাকে না, তখন জ্বরের ভাব এরকম মনে হয়, জ্বর জ্বর। তার মানে জ্বর হয়নি, তাপমাত্রা এখনো 100 উঠেনি, তার নিচে আছে, কিন্তু হয়তো বা উঠবে। এরকম আমরা শব্দ দ্বৈতের মধ্য দিয়েও আমরা নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এরকম কল কল, ভন ভন, শন শন, পন পন, হন হন, এরকম ভাবে আমরা অনেক শব্দ
গঠন করতে পারি, একই শব্দ দুইবার ব্যবহার করে। আর একটা হলো পদ পরিবর্তনের মধ্য দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি। দরিদ্র, এই দরিদ্র দেখো কি ধরনের শব্দ বলতে পারো? দরিদ্র কি পদ এটা? কি ভুলে গেছি। তোমাদেরকে কিন্তু পড়ানো হয়েছে, ভুলে গেছি স্যার। পদ পড়ানো হয়নি? বিশেষ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। দরিদ্র কি পদ? বিশেষণ পদ। বিশেষণ পদ। তার সাথে যদি আমি জ ফলা যুক্ত করি তাহলে কি হচ্ছে? দারিদ্র। দারিদ্র দারিদ্র কি পদ হচ্ছে? ক্রিয়াপদ। কি দারিদ্র হলো বিশেষ্য পদ। একটা জিনিস মনে রাখবা, জ ফলা দিয়ে বা তা প্রত্যয় অথবা তয় বয় প্রত্যয় দিয়ে আমরা সাধারণত বিশেষণ পদকে বিশেষ্য পদে পরিণত করি। এই জিনিসটা অনেক মনে রাখবা, যে বিশেষণ পদকে যখন আমরা বিশেষ্য পদে পরিণত করি তখন অনেক সময় জ ফলা বা তা প্রত্যয় অথবা তয় বয় প্রত্যয় এগুলো বিশেষণের সাথে যুক্ত করলেই বিশেষ্য পদ হয়ে যায়। দেখো দারিদ্র এটা হলো বিশেষ্য পদ, কিন্তু দরিদ্র এটা কিন্তু বিশেষণ পদ। আবার দরিদ্রর সাথে তা প্রত্যয় যুক্ত করলে দরিদ্রতা, এটা কিন্তু বিশেষ্য পদ। কিন্তু আমরা অনেক সময় লিখি দরিদ্রতা না লিখে দারিদ্রতা। দারিদ্রতা এই শব্দটা কিন্তু ভুল, বাংলা ব্যাকরণগত নিয়মে ভুল। কারণ দারিদ্রই আমার বিশেষ্য পদ হয়ে গেল, তার সাথে আবার তো অপ্রত্যয় যুক্ত করে আবার বিশেষ্যকে বিশেষ্য করা, এটা কখনো ব্যাকরণের নিয়ম শুদ্ধ নয়। অথবা আমরা দরিদ্রতা লিখতে পারি, কিন্তু দারিদ্রতা লেখা যাবে না, দারিদ্র লেখা যাবে। অলস, অলসতা, অথবা অলসের সাথে জ প্রত্যয় জ ফলা যদি যুক্ত করি তাহলে আলস্য, এটা বিশেষ্য পদ হয়। অলস এটা হলো বিশেষণ পদ, তার সাথে তা প্রত্যয় যুক্ত করে আমরা অলসতা বিশেষ্য বানাতে পারি, অথবা জ ফলা যুক্ত করে আমরা আলস্য, এটাও আমরা বিশেষ্য তৈরি করতে পারি। তাহলে আলস্য শব্দ বা পদ এটাও বিশেষ্য পদ, আবার অলসতাও বিশেষ্য পদ। কিন্তু আমরা আলস্যতা লিখলে এটা কিন্তু ব্যাকরণ শুদ্ধ নয়, ওটা ভুল। অলস্যতা লেখা যাবে, আলস্যতা লেখা যাবে না। আলস্যতা না লিখে সেখানে আমরা আলস্য লিখতে পারবো। তাহলে অলসতা বা আলস্য এই যে শব্দগুলো, এগুলো আমরা পদ পরিবর্তনের সাহায্যে তৈরি করতে পারি। তাহলে পদ পরিবর্তনের মধ্যে দিয়েও নতুন, আবার কার যোগে শব্দ গঠন করা যায়। যেমন হাত শব্দের সাথে আমি আ যদি যুক্ত করি তাহলে কি হলো? হাতা। হাতা। হাঁস এর সাথে যদি আ যুক্ত করি তাহলে হাসা। হাসা। হাঁসের সাথে যদি ই যুক্ত করি তাহলে হাসি। হাসি। তাই না? আবার যদি একার যুক্ত করি তাহলে হাসে। হাসে। এই যে হাসা, হাসি, হাসে, এই শব্দগুলো আমরা তৈরি করলাম কি দ্বারা? কার যোগে। কার বলতে আমরা বুঝি, কার কাকে বলে বুঝো তো? আকার, ইকার, হুসুকার। এটা কিভাবে হয়? এরও একটা ব্যাকরণগত নাম আছে, যে আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলি। হ্যাঁ হ্যাঁ, কার বলে। ঠিক আছে? সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা। ফলা। এইভাবে কার যোগে আমরা নতুন নতুন শব্দ। আচ্ছা, তাহলে শব্দ গঠন আমরা কিভাবে করতে পারি বা কিভাবে শব্দ গঠন করা যায় এ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আচ্ছা, এবার আমরা আলোচনা করব অর্থানুসারে শব্দ কয় প্রকার, মানে অর্থ অনুসারে বা অর্থ অনুযায়ী
শব্দ কয় প্রকার? শব্দকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা প্রথম ক্লাসে দেখে আসছিলাম শব্দের যে আমরা উৎপত্তি অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করি, মনে আছে কি? না। 5 ভাগে ভাগ করি। মনে না থাকলে হবে যে তৎসম শব্দ, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, দেশি বিদেশি। হ্যাঁ এগুলো পড়ে আসছি। আবার গঠন অনুসারে শব্দকে আমরা ভাগ করলাম 2 ভাগে, একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। শব্দ। আচ্ছা, এবার আমরা দেখতেছি অর্থানুসারে শব্দ কয় প্রকার? 3 প্রকার। অর্থানুসারে শব্দ 3 প্রকার। 3 প্রকার। একটা হলো যৌগিক শব্দ। যৌগিক, যে সব শব্দের প্রকৃতি প্রত্যয় বা ব্যুৎপত্তি অনুসারে অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাকে যৌগিক শব্দ বলে। তার মানে কি, যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয়, আসলে শব্দ তো অনেক বেশিরভাগ শব্দ তো প্রকৃতি প্রত্যয় দিয়ে গঠিত, বা ব্যুৎপত্তি অনুসারে যে অর্থ আর ব্যবহারিক অর্থ এক, এই জিনিসটা মনে রাখবা। যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয় অনুযায়ী অর্থ এবং ব্যবহারিক অর্থ এক, তাকেই বলা হচ্ছে যৌগিক শব্দ। যেমন পাঠক, পাঠকের যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি বা নির্ণয় করি, তাহলে পাঠ যোগ অ, পাঠক। তাহলে পাঠক, তাহলে পাঠ শব্দের অর্থ কি? পাঠ শব্দের অর্থ পড়া, তাই নাকি? পাঠ শব্দের অর্থ পড়া। পড়া। আর পাঠক কাকে বলে? যে পড়ে। যে পড়ে। তাহলে পাঠক শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয় অনুযায়ী যে পড়ে তাকে বলা হয় পাঠক। আমরাও ব্যবহারও কিন্তু পাঠক শব্দের ওটাই করি, যে পড়ে তাকে আমরা বলি পাঠক। পাঠক। তাহলে প্রকৃতি প্রত্যয় অনুযায়ী শব্দ আর ব্যবহারিক অর্থ, দুইটা অর্থই এক, কোন রকমের বিভেদ নাই। বলা হচ্ছে যৌগিক শব্দ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয় অনুসারে অর্থ ও ব্যবহারিক অর্থ একই বা একই, তাকেই আমরা যৌগিক শব্দ বলি। এরপরে দেখো রূঢ় শব্দ, যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয় অনুসারে অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা। এটা উল্টো। আমরা প্রথমেরটা দেখে আসলাম প্রকৃতি প্রত্যয় অনুসারে অর্থ আর ব্যবহারিক অর্থ একই, সেটাকে আমরা বলতেছি যৌগিক শব্দ। আর যেটা প্রকৃতি প্রত্যয় অনুসারে অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা, তাকে বলা হচ্ছে কি? রূঢ় শব্দ। যেমন হস্তি, তাহলে হস্তি প্রকৃতি প্রত্যয় কি? হস্ত যোগ ই, তাকে বলা হচ্ছে হস্তি। শব্দের অর্থ কি? হস্ত শব্দের অর্থ হলো হাত, তাই না? হস্ত মানে কি? হাত। হস্ত তৎসম শব্দ, মানে সংস্কৃত ভাষার। তাহলে হস্ত শব্দের অর্থ হলো হাত, আর ই প্রত্যয় তার সাথে যুক্ত হয়ে হলো হস্তি। তার মানে কি? প্রকৃতি প্রত্যয়ের অর্থ হাত আছে যার, তাকে বলা হচ্ছে হস্তি, প্রকৃতি প্রত্যয় অনুযায়ী অর্থ। তার মানে কি? তাহলে আমাদের হাত আছে, আমরাও কি হাতি? না, না। কিন্তু ব্যবহারিক অর্থে আমরা হস্তি বলতে কাকে বুঝি? হাতিকে, তাই না? যে হস্তি মানে হাতি। তাহলে প্রকৃতি প্রত্যয় অনুযায়ী অর্থ আর ব্যবহারিক অর্থ কি এক হলো না আলাদা? আলাদা। আলাদা। ওখানে যেমন পাঠ মানে পড়া, এরকম পাঠক মানে যে পড়ে। প্রকৃতি এবং প্রত্যয় অনুযায়ী আর ব্যবহারিক অর্থ একই হলো, কিন্তু এখানে প্রকৃতি প্রত্যয় অনুযায়ী অর্থ হওয়ার কথা ছিল হাত আছে যার, তাই হলো হস্তি। কিন্তু আসলে যার হাত আছে তাকে আমরা হস্তি বলি না, আমরা এই অর্থে ব্যবহার করি না। আমরা ব্যবহার করি হস্তি বলতে হাতিকে। হাতি। আবার পাঞ্জাবি, পাঞ্জাবি এখন কিছু করতে দেখো, পাঞ্জাব যোগ ই। পাঞ্জাব হলো কিন্তু একটা রাষ্ট্র, একটা প্রদেশ, ভারতেরই একটা প্রদেশ পাঞ্জাব। তার মানে কি? পাঞ্জাব অঞ্চলের অধিবাসী
তাদেরকে বলা হয় পাঞ্জাবি। এটা কিন্তু প্রকৃত প্রত্যয় অনুযায়ী অর্থ। কিন্তু আসলে আমরা পাঞ্জাবি বলতে কি পাঞ্জাবের অধিবাসীদেরকে বুঝি না। না, আমরা বলি এক ধরনের পোশাক। পোশাক যেটা হুজুরেরা গায়ে দেয় নাকি পোশাক। পাঞ্জাবি। তাহলে এর প্রকৃতি প্রত্যয় অনুযায়ী অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা। হলো আলাদা, এক নয়। তাহলে যে সকল শব্দের প্রকৃতি প্রত্যয় অনুযায়ী অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা হয় তাকে আমরা কি ধরনের শব্দ বলবো? রূঢ়। পরীক্ষায় আসবে কিন্তু, ধরো হস্তি অথবা পাঞ্জাবি অথবা পাঠক, এই শব্দগুলো উঠায় দিল, দিয়ে বলতে সেটা কি ধরনের শব্দ? এটা রূঢ় শব্দ না যোগ রূঢ় শব্দ না যৌগিক শব্দ না হ্যাঁ দুইটাই দিল ক ও খ, কোনটি? তাহলে আমাদেরকে এই প্রশ্নগুলো মানে নিয়মগুলো ভালো করে যদি আমরা মুখস্থ রাখি বা আয়ত্ত করতে পারি তাহলে দেখবা যে এই সকল প্রশ্নের উত্তর আমরা অনায়াসেই দিতে পারবো। আর একটা জিনিস মনে রাখবে যে আজকে তোমরা যেগুলো শিখতেছো এগুলো কিন্তু তোমরা বড় হয়ে এগুলোই পড়তে হবে। তোমাদের ওই ইন্টারে বা আলিমে গেলে এইগুলোই আসবে। তোমাদের ভর্তি পরীক্ষার ব্যাকরণ থেকে এই শব্দ চ্যাপ্টার গুলোতে প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন আসবে। এমনকি বিসিএস এর প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নই হবে। তাহলে আর আমাদের কখনো অসুবিধা হবে না। এই যোগরূঢ় শব্দগুলো হলো সমাস নিষ্পন্ন শব্দ। যেসব সমাস নিষ্পন্ন শব্দ মানে সমাস থেকে তৈরি শব্দ, এর আগে আমরা শব্দ গঠন করিলাম না সমাস যুগের শব্দ গঠন, এইরকম যে সকল শব্দ সমাস থেকে তৈরি হয়েছে বা সমাস নিষ্পন্ন শব্দ, আর এই সকল শব্দের একাধিক অর্থ প্রকাশের ক্ষমতা থাকলেও নির্দিষ্ট একটি অর্থ প্রকাশ করে। মনে করো ওই শব্দের অনেক অর্থ প্রকাশ করার মতো ক্ষমতা থাকলেও আমরা একটা অর্থে শুধু ব্যবহার করি বা প্রকাশ করি, তখন তাকে বলা হচ্ছে যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কজ এটা সমাস কি? উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কে জন্মে যা, তাকে বলা হয় পঙ্কজ। পঙ্কজ। এই পঙ্কজ, পঙ্ক শব্দের অর্থ হলো কাদা। তার মানে কি কাদায় যা জন্মে সবই পঙ্কজ। কিন্তু আসলে আমরা পঙ্কজ বলতে আমাদের সমাজে ব্যবহৃত হয় একটা অর্থ বা একটা শব্দ, সেটাকে বলা হয় পদ্ম। ঠিক আছে, পঙ্কজ বলতে আমরা বুঝি পদ্ম। অথচ পদ্ম যেখানে জন্ম নেয় ওই জায়গায় কিন্তু শাপলাও জন্ম নেয়। শাপলারও গোড়া বা শিকড় থাকে কিন্তু কাদাতে, পদ্মেরও শিকড় থাকে কাদাতে। কিন্তু পঙ্কজ বলতে কিন্তু আমরা শাপলা ফুলকে বুঝি না, আমরা বুঝি কাকে? পদ্ম ফুলকে। পদ্ম। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে এই সকল সমাস নিষ্পন্ন শব্দ যার একাধিক অর্থ প্রকাশের ক্ষমতা থাকলেও নির্দিষ্ট একটি অর্থ প্রকাশ করে, সব অর্থ প্রকাশ করে না, তাকে বলা হচ্ছে যোগরূঢ় শব্দ। যেমন জলদ, জলদ শব্দের অর্থ হলো মানে আমরা যদি সমাস করি জল দেয় যে, তাকে বলা হয় জলদ। তো জল আমরা সমুদ্র থেকে পাই, জল নদী থেকে পাই, জল শ্যালো মেশিন থেকে পাই, আবার জল মেঘ থেকেও পাই। তাহলে জলদ বলতে কি আমরা কি বুঝবো? না, না। জলদ বলতে আসলে আমরা বুঝি মেঘকে। এই জন্য বলা হচ্ছে যে যেসব সমাস নিষ্পন্ন শব্দ যার একাধিক অর্থ প্রকাশের ক্ষমতা থাকলেও নির্দিষ্ট একটি অর্থ প্রকাশ করে, মানে সবগুলো অর্থ প্রকাশ না করে নির্দিষ্ট করে একটা অর্থ যখন প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে যোগরূঢ় শব্দ। শব্দ ক্লিয়ার? বুঝতে পারছো? না পারলে বলবা। আর তোমাদেরকে তাহলে আমি দুইটা অধ্যায় মোটামুটি শেষ করলাম। একটা হলো শব্দ চ্যাপ্টারের যতটুকু থাকে, শব্দ কাকে বলে, অর্থানুসারে শব্দ কয় প্রকার, গঠন অনুসারে শব্দ কয় প্রকার এবং অর্থানুসারে শব্দ কয় প্রকার, আবার পদ কাকে বলে,
পদের যে ক্লাসিফিকেশন আছে সবগুলি আমি তোমাদেরকে শেষ করে দিলাম। এরপরে হয়তো আমি তোমাদেরকে সমাস নিয়ে আলোচনা করব, আর এর মাঝে আমি হয়তো তোমাদের এই 2 চ্যাপ্টার থেকে দেখি আমি প্রশ্ন তৈরি করে মানে অনলাইনেই তোমাদেরকে আমি পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করতে দেখি, ওটা আগে কমপ্লিট করার পর তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে। তাহলে ভালো থেকো সবাই। আজকে শেষ। আল্লাহ হাফেজ।